হ্যালো স্টুডেন্টস, কৌশিক সামন্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে আমি শুরু করছি জিকে অ্যান্ড জিএসের ক্লাস। এই ক্লাসটি ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ এক্সাম রিলিভেন্ট হবে। ঠিক আছে, আমি প্রত্যেক দিন একটা করে সেট করানোর চেষ্টা করব এবং প্রতিটা সেটে তোমাদের 40টা করে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে শুরু করব প্র্যাকটিস সেট 1। ঠিক আছে, আর আমি দেখছি কয়েকদিনের মধ্যে তোমাদের ইংলিশ ক্লাসটাও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। 1 নম্বর প্রশ্ন, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিল? এই অমিত্রাঘাত এই কথাটির অর্থ হলো শত্রু নিধনকারী, আর এর সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার সি, বিন্দুসার। তাহলে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন কে? বিন্দুসার। ওকে, চলো আমরা 2 নম্বর প্রশ্ন দেখে নিই কী আছে। একটু বাইরে নয়েজ হচ্ছে, তো তোমরা একটু নয়েজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেনটা দেখি। কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। কত সালে? 1582 সালে। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তোমাদের যদি ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখি। কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? এর সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, বড়াইল। ওকে, চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নিই কী আছে। পীরপঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীরপঞ্জাল হিমালয়ের মধ্য হিমালয়ে অবস্থিত। আচ্ছা, তোমরা কমেন্ট করার চেষ্টা করো, হ্যাঁ, কমেন্ট করে জানাও যে অ্যান্সারগুলো। আমার অ্যান্সার দেওয়ার আগেই তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্ন দেখি। ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? আচ্ছা, ব্লু মাউন্টেন অঞ্চল বলতে আমরা যেই জায়গাটা বুঝি সেটা হলো নীলগিরি পার্বত্য অঞ্চল। নীলগিরি পার্বত্য অঞ্চল মানে তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে এটা ব্লু মাউন্টেনটা অবস্থিত। ঠিক আছে, তো এখানে যে উপজাতি দেখা যায় সেটার সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার সি, টোডা। ঠিক আছে, আর এই যে জারোয়া সম্বন্ধে জেনে রাখো, আন্দামান দ্বীপপুঞ্জে এই জারোয়া উপজাতিটা দেখা যায়। কোথায়? আন্দামান দ্বীপপুঞ্জে এই জারোয়া উপজাতিটা দেখা যায়। ঠিক আছে, চলো 7 নাম্বার কোশ্চেন আমরা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর আশা করছি তোমরা সকলেই জেনে থাকবে, অপশন নাম্বার সি, জেনেভা। জেনেভাতে আরও কতকগুলি সংস্থার সদর দপ্তর রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ক্লার্কশিপ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই রিলেভেন্ট। ঠিক আছে, চলো 8 নাম্বার প্রশ্ন কী আছে আমরা দেখি। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলাটি রাজস্থানের একটি জেলা রয়েছে, যেই জেলার নাম হলো আজমের। ঠিক আছে, এই আজমের জেলায় এই পুষ্কর মেলাটি তোমাদের হচ্ছে অনুষ্ঠিত হয়। তো আজমের জেলাটা কোথায় বললাম? রাজস্থান। অপশন নাম্বার 9, চলো দেখি 9 নম্বর কোশ্চেন। নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? এই নবকলেবর উৎসবটি তোমার হচ্ছে জগন্নাথ মন্দির। কোথার জগন্নাথ মন্দির? উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত। তাহলে এটা কোথায় পালিত হয় বললাম? উড়িষ্যা। ঠিক আছে, চলো আমরা 10 নম্বর কোশ্চেন দেখি। আমি প্রত্যেকটি সেটে তোমাদের বললাম যে 40টা করে কোশ্চেন করানোর চেষ্টা করব, তো তোমরা একটু মন দিয়ে ক্লাসগুলি দেখবে, তাহলে তোমাদের এগুলি এক্সামের জন্য অনেকটাই হেল্পফুল হবে। নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়? এই যে নয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই ভুল হয়। ঠিক আছে, কারণ এই নয়গুলো আমাদের চোখে মানে কি বলবো, চোখে পড়তেই চায় না। ঠিক আছে, আমরা দেখি কিন্তু
তাও যেন পরীক্ষার সময় দেখতে পায় না। এগুলো তোমরা একটু দেখে খেয়াল করে উত্তর দেবে। এগুলো আমরাও ভুল করেছি, তোমরাও ভুল করবে, ঠিক আছে? তো সেহেতু সরি, একটু বাইরের নয়েজটাকে তোমরা অ্যাভয়েড করো, হ্যাঁ, কারণ রাস্তার ধারে ক্লাসটা নিচ্ছি, সেই জন্য একটু রাস্তার নয়েজগুলো আসছে। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনটা কি বললাম, লোকনৃত্য নয় কোনটি? লোকনৃত্য নয়, মোহিনী আট্টাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কলমকারী চিত্রের উদ্ভব কোথা থেকে হয়েছে? কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে মাছলিপত্তনম অঞ্চল নামে একটি জায়গা রয়েছে, সেখান থেকে এই কথাটি উঠে এসেছে। জাকির হোসেন, জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? জাকির হোসেন একজন কে ছিলেন বলো তো? জাকির হোসেন ছিলেন একজন তবলা বাদক। কে ছিলেন? একজন তবলা বাদক। ওকে, তো তবলা, তবলা আমরা কোথায় ব্যবহার করি? নিশ্চয়ই সাহিত্যতেও ব্যবহার করি না, চিত্রকলাতেও ব্যবহার করি না, ভাস্কর্যতেও ব্যবহার করি না। তাহলে আমরা ব্যবহার করি কোথায়? সঙ্গীতে, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায়? সঙ্গীত। ওকে, এক সেকেন্ড। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঙ্গীত। ঠিক আছে, তাহলে জাকির হোসেন কিসের সঙ্গে জড়িত? সঙ্গীতের সঙ্গে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি 13 নম্বর। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় ভারতের গণপরিষদ দ্বারা। তো ভারতের সংবিধান সম্পর্কে আমরা দুটো কথা মনে রাখবো এখানে, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। ওকে, এইগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গৃহীত হয় কত? 1949 সালের 26 নভেম্বর। কিন্তু কার্যকারী কবে হয়? কার্যকারী হয় 1950 সালে, তার এক বছর মানে পরের বছর 1950 সালের 26 জানুয়ারি। ঠিক আছে, কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 14 নম্বর প্রশ্ন। আজ ক্লাস নিচ্ছি বলে যেন বেশি গাড়ি যাচ্ছে, অন্যদিনে তো গাড়ি যায়নি। ঠিক আছে, চলো প্রশ্নটা আমরা খেয়াল করি। ভারতে সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? আমাদের মোটামুটি 10 বছর অনুশীলন করা উচিত। তাহলে দেখো, একজন বিচারপতি বা বিচারক, ঠিক আছে, তাকে তার প্রফেশনের জন্য অনুশীলন করতে হয়। তোমরা যদি ভাবো যে অনুশীলন না করে তোমরা পরীক্ষায় পাস করবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো তোমাদেরকে ভালো করে যেটা পড়বে, ধরো আজ এটা পড়াচ্ছি, এটা কাল তোমরা ভালো করে অনুশীলন করে আসবে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন 15 নম্বরটা দেখে নিই। নিচের কোনটি তাপমাত্রার একক নয়? এটা তোমরা বলতে পারবে ফারেনহাইট তাপমাত্রার, ফারেনহাইট তাপমাত্রার একক, সেলসিয়াস তাপমাত্রার একক, কেলভিনও তাপমাত্রার একক, একমাত্র পাস্কেল। এই পাস্কেলটি কোনো তাপের একক নয়। তাহলে পাস্কেলটা কিসের একক? পাস্কেল হলো চাপের একক। মনে রাখবে, হ্যাঁ, পাস্কেল হলো কিসের একক? পাস্কেল হলো চাপের একক। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্নটা দেখি। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতিতে কাজ করে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? তাহলে প্রোপেন হয় নাকি ইথেন হয় নাকি অ্যাসিটিলিন হয় নাকি ইথাইন হয়? বলো তো তোমরা, এটা কমেন্ট করে জানাও। কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট করে জানাও। তো এর সঠিক অ্যান্সারটি হবে কি? প্রোপেন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন এই সাইডে আছে দেখে নিই। তোমাদের কেমন লাগছে?
একটু জানাও কমেন্ট করে। ক্লাসগুলি যদি ভালো লাগে, মানে কি বলবো, বলতে নেই, তাও যদি ভালো লাগে একটু লাইক করো, ঠিক আছে? আর এই রকম প্রত্যেক দিনই তোমাদেরকে আমি ক্লাস দিতে থাকবো, এবং প্রত্যেক দিন অনেক অনেক প্রশ্ন তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো, যেহেতু এক্সাম আর বেশি বাকি নেই, ক্লার্কশিপ এক্সাম, সেটাকে বেস করেই আমি প্রশ্নগুলো রেডি করেছি। ওকে, তোমরা যারা কেপি বা ডাব্লিউবিপির এইসব এক্সাম দিতে চাইছো, বা এসএসসি এমটিএস যারা দিতে চাইছো, তারাও ক্লাসগুলো দেখো, তোমাদের ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? চলো, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই কোন বছর প্রতিষ্ঠিত হয়? তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1875 সালে। এটি ভারতের, অর্থাৎ এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? এশিয়া এবং ভারত দুটোরই বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর বিএসই, এটা ফুল ফর্মটা একটু জেনে রাখবে, ঠিক আছে? অনেক সময় ফুল ফর্মটাও দিয়ে দেয় পরীক্ষায়। বিএসসির ফুল ফর্ম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। কে ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি সুপারিশ করে? অপশন এতে কি বলা রয়েছে? কৃষক কল্যাণ সমিতি। অপশন বি বলেছে দ্য কমিশন ফর ওয়েস্ট অ্যান্ড মেসার্স। অপশন সি বলেছে কি দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্টস অ্যান্ড প্রাইসেস, সরি। আর অপশন নাম্বার ডি কি বলেছে? দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তো এর সঠিক উত্তরটি কি হবে? অপশন নাম্বার সি, দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস। ওকে, চলো অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 20 প্রশ্নটা আমরা দেখে নিই কী রয়েছে। আজকে যেন প্রচুর নয়েজ আসছে, ঠিক আছে? আজ থেকেই তোমাদের আমি ক্লাস শুরু করছি, আর আজকে এইরকম নয়েজ বাইরে, আর চেষ্টা করব নয়েজটা যাতে কম আসে। তোমরা আজকের জন্য একটু নয়েজটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? আচ্ছা, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব জল দিবস, তারপরে তোমার বিশ্ব বন দিবস, এইসব কোয়েশ্চেনগুলো তোমরা একটু ভালো করে করে রাখবে, কারণ এর মধ্যে থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় প্রতি বছর আসেই, ঠিক আছে? হ্যালো, এর যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হলো 11ই জুলাই। চলো পরের প্রশ্ন দেখে নিই, 21 নম্বর প্রশ্ন। একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে কতবার? দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম কি? মেরি কুরি। অপশন নাম্বার কি দিয়েছে? ডরোথি হজিগন। অপশন নাম্বার সি কি দিয়েছে? আদা জোনাথ। অপশন নাম্বার ডি কি দিয়েছে? গাড়িয়া গায়ের। তো এর সঠিক উত্তরটি হলো মেরি কুরি, ঠিক আছে? 1903 সালে পদার্থবিদ্যায়, তাহলে পদার্থবিদ্যায় কত? 1903 সালে। আর রসায়নবিদ্যায় কত সালে? রসায়নবিদ্যায় হচ্ছে 1911 সালে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে পদার্থবিদ্যায় 1903 সালে এবং রসায়নবিদ্যাতে 1911 সালে তিনি নোবেল পুরস্কার পান, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 22 প্রশ্নটা দেখি। ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেয়া শুরু হয়? তাহলে ভারতরত্ন পুরস্কার, ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের যে এক্সাম রয়েছে ডাব্লিউবিপিএসসির জন্য এটা খুবই রিলেভেন্ট, ঠিক আছে? ভারতরত্ন পুরস্কার দেয়া হয় কত সালে? 1903, 1954, 1952 নাকি 1965? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 1954। ওকে, এটি হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, মনে রাখবে। হ্যাঁ, ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। আমার পড়ানো তোমাদের ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। যদি কমেন্ট করে না জানাও তাহলে বুঝবো কীভাবে?
তাই তো? যদি খারাপ লাগে তাহলে সেটা আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ইউএনও, এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? অপশন নাম্বার এ ইউ থান্ট, অপশন নাম্বার বি বান কিমুন, অপশন নাম্বার সি ট্রিগভি লি, নাকি অপশন নাম্বার ডি কার্ট অলদেইম। চলো তোমরা সঠিক অ্যান্সারটি জানাও, কমেন্ট করো তাড়াতাড়ি। এর যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হলো ট্রিগভি লি। ঠিক আছে, 1946 সালে, কত সালে? 1946 সালে 1 ফেব্রুয়ারি, 1946 সালে ফার্স্ট ফেব্রুয়ারি প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে, চলো অপশন নাম্বার 24-এর প্রশ্নটা আমরা দেখি। ইন্টারনেটের সর্বোচ্চ সার্চ ইঞ্জিন কোনটি? তোমরা এত ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাঁটি করছো, তোমরাই বলো এর উত্তর কী হবে। ইন্টারনেটের সর্বোচ্চ সার্চ ইঞ্জিন কোনটি? সরি, সর্বোচ্চ নয়, সর্বপ্রথম। ঠিক আছে, সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি, মানে প্রথম, সব থেকে প্রথম কোন ইন্টারনেটে, যে এখন যেমন গুগলে আমরা সব থেকে বেশি সার্চ করি, সেটা হচ্ছে প্রথম তখন কোন এতে সার্চ ইঞ্জিনে বা কোন ওয়েবসাইটে সার্চ করা হতো, সেটি হলো অপশন নাম্বার বি আর্চি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি, 25 নম্বর প্রশ্ন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো কি? অপশন নাম্বার এ হিন্দু, অপশন নাম্বার বি বেঙ্গল গেজেট, অপশন নাম্বার সি সমাচার দর্পণ, নাকি অপশন নাম্বার ডি সংবাদ প্রভাকর। ভারতের সর্বপ্রথম যে সংবাদপত্রটি প্রকাশিত হয় সেটা 1780 সালে। কত সালে? 1780 সালে। কে প্রকাশ করে? জেমস অগাস্ট হিকিস দা, জেমস অগাস্ট হিকি। এক সেকেন্ড, নয়েজটা একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে। ঠিক আছে, নয়েজটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তাহলে কি বললাম? 1780 সালে জেমস অগাস্ট হিকি, তিনি হচ্ছে প্রথম সংবাদপত্রটি প্রকাশিত করে। কোথায়? কলকাতায়। কোথায় প্রকাশিত করে? কলকাতা। ঠিক আছে, কোথায়? প্রাণের শহর, নাকি কি বলে, কিসের শহর? কলকাতা। সরি, কোথায় চলে গেল? কলকাতা। ঠিক আছে, বলো কিসের শহর? কলকাতা। কারো স্বপ্নের শহর, কারো প্রাণের শহর, তাই তো, রাজপ্রাসাদের শহর, অনেক কিছু বলা হয় কলকাতাকে। তাহলে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট। কে প্রকাশিত করে? জেমস অগাস্ট হিকি। মনে থাকবে তো? ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার আচ্ছা দেখে নিই। রামচরিত কে রচনা করে? রামচরিত কে রচনা করে? রামচরিত অপশন নাম্বার কি দিয়েছে? অপশন এ বলেছে বাণভট্ট, অপশন বি বলেছে কালিদাস, অপশন সি বলেছে তুলসীদাস, নাকি অপশন ডি সন্ধ্যাকর নন্দী। তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি সন্ধ্যাকর নন্দী। ওকে, চলো 27 নম্বর প্রশ্নটা দেখি। ভারতে রেপো হার ঘোষণা করেন কে বা কোন দপ্তর? ঠিক আছে, ভারতের রেপো হার। আচ্ছা, রেপো হার বা রেপো রেট, এটা আগে আমাদেরকে জানতে হবে। এটা অনেকেরই তোমাদের অজানা, একটুখানি বলে দিই। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদি ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। তাহলে কে দেয়? রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদি ঋণ দেয়, মানে অল্প সময়ের জন্য অল্প সুদে কিছু ঋণ দেয়, তাকে বলা হয় কি? রেপো রেট। ওকে, তো এটি ঘোষণা করেন কে? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো 28 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প
কোথায় রয়েছে এটা? অপশন নাম্বার এ মহারাষ্ট্র, অপশন বি হিমাচল প্রদেশ, নাকি অপশন নাম্বার সি উড়িষ্যা, নাকি অপশন নাম্বার ডি উত্তরাখণ্ড? তো এর উত্তরটি হলো অপশন নাম্বার সি উড়িষ্যা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এটি খুবই একটা ইজি প্রশ্ন, আশা করি তোমাদেরকে এর উত্তরটা বলার দরকার নেই। এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। ওকে, আজকের প্রথম দিন একটা সোজা প্রশ্ন তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক। এটা করে আসবে বাড়ি থেকে করে আসবে, মানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি দেখে নেবো, কমেন্টগুলো চেক করে নেবো। চলো 30 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি রয়েছে। সংসদের অংশগুলি হলো, সংসদের অংশ কি? সংসদ 3টে অংশ নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এই যে একটা ত্রিভুজের মতো আঁকলাম, সংসদ 3টে জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? লোকসভা থাকবে, রাজ্যসভা থাকবে ও রাষ্ট্রপতি। এই 3টে জিনিস নিয়েই সংসদ তৈরি, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 31-এর প্রশ্নটা দেখি। সবসময় অপশন নাম্বার বলে ফেলছে। তো কোশ্চেন নাম্বার 31 কি আছে চলো দেখি। নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? ঠিক আছে, অষ্টম তপশিলে অনেকগুলি ভাষা আমাদের অন্তর্গত করা হয়েছে, তো কোনটি অন্তর্গত নয়? এই যে নয়, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে একটু দেখে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো অপশান এ কী বলেছে? ফার্সি, অপশান বি বলেছে কাশ্মীর, অপশান সি বলেছে সংস্কৃত, নাকি অপশান ডি বলেছে নেপালি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ ফার্সি। ওকে, অপশান নাম্বার এ ফার্সি। চলো 32 নম্বর প্রশ্নটা আমরা দেখি। নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? এটা একটা বায়োলজির প্রশ্ন, ঠিক আছে? আমাদের কিন্তু এগুলো জিকে জিএসের মধ্যে আসতে পারে। হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে কোনটি? চলো বলো। অপশান নাম্বার এ কি দিয়েছে? সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড, নাকি মেডুলা অবলঙ্গাটা, নাকি পিটুইটারি গ্রন্থি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি মেডুলা অবলঙ্গাটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। সচিন তেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? সচিন তেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? তো এটির সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ ইংল্যান্ড, নাকি অপশান নাম্বার বি পাকিস্তান, নাকি অপশান নাম্বার সি বাংলাদেশ, নাকি অপশান নাম্বার ডি অস্ট্রেলিয়া? কোনটি হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বাংলাদেশ। ওকে, চলো আমাদের 33টা প্রশ্ন শেষ হলো। আমি বলেছি কি 40টা প্রশ্ন তোমাদের করানোর চেষ্টা করব, তো এখনও 7টি প্রশ্ন রয়েছে। চলো অপশান নাম্বার 34 বা 34-এর প্রশ্নটা আমরা দেখে নিই কী আছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদেরই রাজ্যে কলকাতায় অবস্থিত, ঠিক আছে? কোথায়? আমাদের রাজ্যের রাজধানী কলকাতার মধ্যে অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন। ভারতে কফি বোর্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? আচ্ছা বলো তো, চা কোথায় বিখ্যাত? সোজা প্রশ্ন, বলো চা কোথায় বিখ্যাত? কমেন্ট করে বলো, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে জানাও। তো ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে কোথায়? অপশন নাম্বার ডি বেঙ্গালুরুতে। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1942 সালে। 1942 সালে কফি বোর্ডের সদর দপ্তর তৈরি হয় বা প্রতিষ্ঠিত হয় বেঙ্গালুরুতে। চলো নেক্সট প্রশ্ন দেখি 36 নম্বর। ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হলো কোনটি?
ভারতের পশম, পশম মানে উল, আমরা যে কাপড় ফাপড় বুনি না উল দিয়ে, বা সোয়েটার ফোয়েটার তৈরি করি, সেই যে ভারতের বৃহত্তম উল উৎপাদনকারী রাজ্য সেটি কোনটি? সেটি হলো অপশান নাম্বার এ, রাজস্থান। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? এ ধরনের প্রশ্ন এখন দেয়া খুব কমে গেছে, কে লিখেছেন বা লেখককে, এই ধরনের প্রশ্ন এখন অনেক কমে গেছে। আগে এগুলো বেশি অনেক অনেক পরিমাণে দেওয়া হতো। তাও আমরা কোয়েশ্চেনটা একটু দেখে রাখবো। মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? তো এর সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার কী হবে? এতে দেওয়া আছে কমলা দাস, বি অশোক মিত্র, সি রবার্ট ফ্রস্ট, আর ডি এতে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এর অপশান নাম্বার এতে হবে সঠিক অ্যান্সার কমলা দাস। ওকে, চলো আর তিনটে প্রশ্ন রয়েছে। অপশান নাম্বার 38 দেখি। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তাও তোমাদেরকে এখানে করিয়ে রাখছি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এর সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ মিঠুন চক্রবর্তী, অপশান বি শাহরুখ খান, নাকি অপশান নাম্বার সি সৌরভ গাঙ্গুলি, নাকি অপশান নাম্বার ডি শ্রেয়া ঘোষাল? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব অপশান নাম্বার 39। ঠিক আছে, সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপ কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপ কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, তো এটির সঠিক অ্যান্সার হবে থাইল্যান্ড। কী হবে? থাইল্যান্ড। কত সালে? 2023, মানে আগের বছরই এটি হয়েছে। তো অপশান নাম্বার কী হলো? সি থাইল্যান্ড। তো লাস্ট প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। অপশান নাম্বার 40। সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? তাহলে রেভান্ত রেড্ডি নামটা শুনেই কেমন একটু তেলেঙ্গানা তেলেঙ্গানা মনে হচ্ছে, যেহেতু অপশানগুলো সবই দক্ষিণ দিকের স্টেট, তাই তো? তো এখানের অপশান নাম্বার সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি তেলেঙ্গানা। চলো, এই ছিল আজকের 40টি প্রশ্ন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ঠিক আছে, এরকমই যদি তোমরা আরও ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।